হ্যালো সবাই, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মুভি এক্সপ্লেন ভিডিও। আজকে হাজির হলাম সাইকো কিলারের একটি কাহিনী নিয়ে নির্মিত মুভি ফরেনসিক। মুভিটি এত সাসপেন্স আর থ্রিলে ভরপুর যা বলার অপেক্ষা রাখে না। মুভির কাহিনীটি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে বাধ্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভিটি। মুভির শুরুতেই একজন লোককে দেখানো হয় যে তার ছেলেকে নিয়ে মুরগির দোকানে এসেছে মুরগি কিনতে। মুরগি জবাই করার সময় ছেলেটি অদ্ভুতভাবে তা দেখতে থাকে। তারপর বাড়ি ফিরে দেখা যায় ছেলেটি মুরগির মাথা একটি বোতলের মধ্যে রেখে খাটের নিচে লুকিয়ে রাখে। সেখানে দেখা যায় আরো অনেকগুলো প্রাণী বোতলে আটকে রাখা হয়েছে। আর হঠাৎ একদিন ছেলেটির বাবা তা দেখে ফেলে, আর তারপর ছেলেটি তার বাবাকেই মেরে মাটিতে পুঁতে ফেলে। তারপর দেখা যায় মুভির সিনটি পরিবর্তন হয়ে বর্তমান সময়ে চলে আসে। কয়েক বছরের পরের কাহিনী দেখানো হয়। এখানে মেয়েরা নাচের প্র্যাকটিস করছিল। তখন একটি ছোট মেয়ে যার নাম দিবিয়া, সে একা একা রাস্তায় হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর মেয়েটি ময়ূরের পাখা খুঁজে পায়। একটু পর দেখা যায় মেয়েটার বোন তাকে খুঁজে পাচ্ছে না। আর পুলিশে কমপ্লেন করতেই পুলিশ তার বাড়িতে চলে আসে। মেয়েটি বলে তার ছোট বোনের নাকি একটি নতুন বন্ধু হয়েছে স্কুলে, কিন্তু সে তাকে কখনো দেখেনি। তারপর জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ অফিসার ঋত্বিকা আর কিছু জিজ্ঞাসা না করে থানার ভিতরে চলে আসে। পরের দিন দেখানো হয় কিছু ছেলে ফুটবল খেলছিল মাঠে। হঠাৎ করে বলটা একটি নালার কাছে চলে আসাতে ছেলেটা বল আনতে যায়, আর বলটি আনতে গিয়ে সে একটি মেয়ের লাশ দেখে চমকে যায়। পরে দেখা যায় এই লাশটি আসলে দিবিয়ার, যে কয়েকদিন আগে নিখোঁজ হয়েছিল। পুলিশ অফিসাররা পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে ডিসকাস করতে থাকে। তারা বুঝতে পারে ছুরি জাতীয় কোনো ধারালো কিছু দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে। তারা আরও বলতে থাকে কিছুদিন আগেও একটি বাচ্চার এরকম সেম বডি পাওয়া গিয়েছিল, যার মৃত্যু দিবিয়ার মতনই, এবং একইভাবে তাকেও মেরে ফেলা হয়েছে। আর ঋতিকা বলে তার ধারণা এই দুইটি হত্যাতেই একই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং খুনি সম্ভবত একজনই হবে। তখন ঋতিকা ফুল টাইম ইনভেস্টিগেশনের জন্য একজন ফরেনসিক ডাক্তারকে দিতে বলে। আর পুলিশের আইজি রাজীব স্যার তখন ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে স্যামুয়েল জন কার্ডুকারকে নিয়োগ দেন। পরবর্তী সিনে দেখা যায় একজন ক্রিমিনাল সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি নেওয়া হচ্ছে যে তার স্ত্রীকে মেরে ফেলেছে, কিন্তু লোকটি মিথ্যা বলছিল যে অজ্ঞাত কেউ এসে তার স্ত্রীকে মেরে ফেলেছে। মুখ ঢাকা থাকায় সে তার চেহারা দেখতে পায়নি। বাইরে থেকে স্যামুয়েল বিষয়টা দেখে বুঝতে পারে যে সে মিথ্যা বলছে। তখন স্যামুয়েল ভিতরে গিয়ে সে খুব সহজে প্রমাণ করে দেয় যে উনি নিজেই তার স্ত্রীকে মেরে ফেলেছেন। এখান থেকে আমরা বুঝতে পারি স্যামুয়েল ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং কোনো কেস সে সহজেই সলভ করতে পারে। রাজীব স্যার স্যামুয়েলকে ফোন দিয়ে দিবিয়া হত্যার কেসটি সম্পর্কে বলে, আর বলে ইনভেস্টিগেশন অফিসারের নাম হচ্ছে ঋতিকা। স্যামুয়েল ঋতিকার নাম শুনে কিছুটা চমকে ওঠে, আর এই চমকানোর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। পরের সিনে স্যামুয়েলের বাড়ি দেখানো হয়। স্যামুয়েলের বড় ভাই জেভিয়ার রান্নার ব্লগিং করে। স্যামুয়েল কথায় কথায় তার নতুন কেসের সম্পর্কে বলে, আর বলে যে এই কেসটি হ্যান্ডেল করছে ঋতিকা জেভিয়ার। এই কথা শুনে জেভিয়ারের আরো মন খারাপ হয়ে যায়। সে নিজের ঘরে এসে পুরোনো অ্যালবাম খুলে দেখতে থাকে। এখানে বোঝা যায় ঋতিকা আসলে জেভিয়ারের স্ত্রী এবং কোনো কারণে তারা এখন আলাদা থাকে। তারপরে দেখা যায় স্যামুয়েল দিবিয়ার জামাটি ভালো করে ইনভেস্টিগেশন করছে। এদিকে ঋতিকা দিবিয়ার নাচের প্রতিষ্ঠানে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর পরে দেখা যায় সেখানে স্যামুয়েল আসে। তাকে অনেকটা রাগীভাবে ঋতিকা বলতে থাকে দুইটি জিনিস মাথায় রাখবে। প্রথমটি হলো আমি এই কেসের ইনভেস্টিগেটর, আর তুমি আমার মেডিকেল লিগ্যাল অ্যাডভাইজর। এছাড়া তোমার আর এখানে কোনো কাজ নেই। আর দ্বিতীয়টি হচ্ছে কোনো মিটিং যখন কল করা হবে তোমাকে অবশ্যই সময় মতো আসতে হবে। তারপর ঋতিকা চলে যায়। কিন্তু এখানে স্যামুয়েল তার মতন করে ইনভেস্টিগেশন করতে থাকে। সে বুঝতে পারে দিবিয়াকে গাড়ি দিয়ে কোথাও নিয়ে যাওয়া হয়নি, বরং তাকে জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঋতিকাকে সম্পূর্ণ রাস্তাটি সে দেখায়, আর এই সবকিছু দিবিয়ার ড্রেস থেকে সে বুঝতে পেরেছিল। পরে দেখানো হয় ঋতিকা স্যামুয়েলের জন্য একজন ফরেনসিক অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করেন, যার নাম ছিল শিখা। ঋতিকা শিখাকে তার ল্যান্ডলাইন নাম্বারটা দেয় আর বলে স্যামুয়েলের উপর নজর রাখার জন্য। তো ফোন লাউড স্পিকারে থাকায় স্যামুয়েলও সবকিছু শুনে ফেলে। তারপরে শিখা আর স্যামুয়েল একজন সাইকোলজিস্টের সাথে দেখা করতে যায়, যেখানে তারা একটি বাচ্চা মেয়েকেও দেখতে পায়। ডাক্তারের সাথে তারা দিবিয়া আর কৃতির কথা আলোচনা করেন। কৃতি হচ্ছে সেই মেয়েটি যাকে দিয়ার মতনই মেরে ফেলা হয়েছে। এখানেও শিখার একটি নোট রাখা প্রয়োজন পড়ে। সে আগের মতন ভুল আর করে না। ফোন আর এবার লাউড স্পিকারে দেয় না, কিন্তু ভুলবশত লেখার সময় পার্মানেন্ট মার্কার ইউজ করে ফেলে, যার কারণে লেখাটি সেখান থেকে আর সে মুছতে পারে না। তখন স্যামুয়েলই লেখাটি মুছতে সাহায্য করে তাকে। এখানে আমরা আরো জানতে পারি যে মেয়েটিকে দেখানো হয়েছে এটি আসলে তারই বড় ভাইয়ের মেয়ে। এখানেই শেষ নয়, তারপরে একটি পার্কে দেখানো হয় যেখানে বাচ্চারা খেলা করছিল, আর এক মহিলা তার মেয়েকে নিয়ে এসেছিল।
তিনি দাঁড়িয়ে ওদের খেলা দেখছিল। হঠাৎ করে ওনার মেয়েটা মিসিং হয়ে যায়। ঋতিকা এবার সবাইকে নিয়ে বসে মিটিং করতে থাকে। এখানে স্যামুয়েল সবাইকে বলে এটা হয়তোবা কোনো ছোট ছেলের কাজ হবে, কিন্তু ঋতিকা তার কথায় গুরুত্ব না দিয়ে উল্টা নিজের কাজ যথাযথভাবে করতে বলে। তখন স্যামুয়েল এখানে অমর সাহা নামে এক 8 বছর বয়সী এক সিরিয়াল কিলারের কথা বলে এবং সে আরো কয়েকজন অল্প বয়সী সিরিয়াল কিলারের কথা বলে, কিন্তু ঋতিকা তার কথায় কোনো গুরুত্ব দেয় না। স্যামুয়েল শিখাকে ঋতিকা আর তার ভাইয়ের কথা বলতে থাকে। ঋতিকা তার কাজকে সবসময় বেশি গুরুত্ব দিত। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া বেঁধে যায় এবং তার ডিভোর্সের রূপ নেয়। আর এই সব কিছু 6 বছর আগের কথা, যখন তার ভাই জেভিয়ার আর ঋতিকার ডিভোর্স হয়। তারপর এখানে আব্দুল ওহাব নামে একজন রিটায়ার্ড অফিসার আসেন দেখা করতে। ওনার কাছে একটি ডিএনএ স্যাম্পল আছে, যেটা তিনি স্যামুয়েলের কেসে যুক্ত সাসপেক্টদের লিস্টের সঙ্গে ম্যাচ করে দেখতে চান কারো স্যাম্পলের সাথে ম্যাচ করে কিনা। তিনি বলেন এটা ঋতিকার প্রথম এবং আমার রিটায়ার্ডের আগে লাস্ট কেস ছিল। 2010-এর ঘটনা। তখন বার্মা হাউজিং কলোনিতে 8 থেকে 12 বছর বয়সের বাচ্চাদের কিডন্যাপ করে মেরে ফেলা হতো। পুলিশ অফিসাররা খুনের প্যাটার্ন পর্যালোচনা করে নেক্সট কে মরতে পারে সেটা খুঁজে বের করে। তখন স্কুল বাসের মাঝে অজ্ঞান অবস্থায় একটি বাচ্চাকে উদ্ধার করা হয় আর ওই ড্রাইভারকে তখন গ্রেফতার করা হয়। কিন্তু তারপরেও 2 মাস পর আরেকটি বাচ্চা মারা যায়। তখন তারা বুঝতে পারে ড্রাইভার উমেদ আসলে দোষী না। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। মৃত বাচ্চার নখের ভিতর থেকে তারা ব্লাড স্যাম্পল পায় আর সেটাকে সর্বপ্রথম খুন হওয়া বাচ্চার বডিতে প্রাপ্ত স্যাম্পলের সাথে ম্যাচ করানো হয়, যেটা পারফেক্ট ম্যাচ হয়। তিনি অনেক ক্রিমিনালের সাথে সেটা ম্যাচ করিয়েছেন, কিন্তু এতদিনেও সেই সিরিয়াল কিলারকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তারপর দেখা যায় তিনি ড্রাইভার ওমদকে নিজে পার্সোনাল গাড়ির ড্রাইভার হিসেবে রেখে দেন। উমেদ কেমন জানি অদ্ভুতভাবে স্যামকে দেখতে থাকে। ঋতিকা থানায় এসে জানতে পারে এক লোক তার সাথে দেখা করতে এসেছে। লোকটা বলে 10 থেকে 11 বছরের একটি ছোট্ট ছেলেকে সে দেখেছে, যাকে তার সন্দেহ হয়। তার মনে আছে সে কে, আর্টিস্টকে সেটার বিবরণ দিতে থাকে। তখন দেখানো হয় কিভাবে ছেলেটি তিবিয়াকে ও বাকি মেয়েদের নিয়ে গিয়েছিল। কৃতিকা প্রেস মিটিংয়ে ছেলেটির ছবি সবাইকে দেখায় আর পরে তার ব্যবহারের জন্য স্যামুয়েলকে সে সরি বলে। স্যামুয়েল ঋতিকার মেয়ে ন্যানার সাথে দেখা করতে আসে। ভিডিও কলে সে তার বাবার সাথে কথা বলিয়ে দেয় আর দূর থেকে ঋতিকা এই বিষয়টি দেখছিল। তখনই ডক্টর আলফেন্সোর কল আসে। আলফেন্সো একজন সাইকোলজিস্ট। তিনি সেই স্কেচের মতন দেখতে একটি ছবি তাকে দেখান। ছেলেটি এখন মিসিং আছে। ছেলেটির ট্রিটমেন্টের দায়িত্ব আলফেন্সোর কাছে ছিল। ছেলেটির নাম হচ্ছে রুবিন ইলিয়াস। তিনি রুবিনকে ট্রিটমেন্টের জন্য ক্লিনিক্যাল থেরাপিস্ট ডক্টর মিলানকে রেফার করেন। ঋতিকা মিলানের সাথে দেখা করতে আসে। তিনি বলেন কয়েক বছর আগে রুবিন তার বন্ধুদের সাথে খেলার সময় ঝগড়া হলে তাদেরকে কুয়ায় ফেলে মেরে ফেলার চেষ্টা করত। তারপর তাকে ধরে এখানে নিয়ে আসা হয়। উনি রুবিনের সাথে অনেক সময় কাটান। ধীরে ধীরে সে স্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু তারপর হঠাৎ করে 2 সপ্তাহ আগে সে বদলে যায় আর তারপর সে ডক্টর মিলানকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। তারপর থেকে আর রুবিনের খোঁজ জানে না সে। এর পরের সিনে এক মহিলাকে দেখানো হয় যে তার মেয়েকে নিয়ে হসপিটালে এসেছে। সে তার মেয়েকে বেঞ্চের মধ্যে বসিয়ে রেখে দোকানে যায় আর মেয়েটি ফোনে গেমস খেলতে থাকে। পরে মহিলাটি বাইরে থেকে এসে দেখে সেখানে তার মেয়েটি আর নেই। তারপর সেখানে পুলিশ চলে আসে। মেয়েটির নাম ছিল মালবিকা দাস। মেয়েটি যে চকলেটটি খেয়েছিল সেটার মোড়কটি ডাস্টবিনে পাওয়া যায়। 12টার পর থেকে সে মিসিং আছে। পুলিশ সেখানে ইনভেস্টিগেশন করতে থাকে। তারা প্রমাণ পায় যে রুবিন এখানে এসেছিল আর রুবিন তাকে কিডন্যাপ করেছে। আর তারা ধারণা করে মালবিকার কিডন্যাপের পেছনে নিশ্চয়ই আরো কেউ আছে, কারণ মালবিকা কিডন্যাপ হয় 12টার দিকে আর চকলেটের র্যাপারটা ফেলা হয় 1:30টার দিকে। যদি তারা আগে ফেলা হতো তাহলে ঝাড়ু দেওয়ার কারণে এটিতে অবশ্যই ময়লা পড়ে থাকতো, কিন্তু এই র্যাপার একদম পরিষ্কার আছে। অর্থাৎ তাদের মিসলিড করার জন্য কেউ এসব করছে। পরে চকলেটের কভার স্ক্যান করে দুজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। সে বলে চকলেটের উপরে তো অনেকের ফিঙ্গারপ্রিন্টই পাওয়া যেতে পারে, কিন্তু ভিতরে শুধু তারই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে যে চকলেটটি খেয়েছে। সেখানে মালবিকা ছাড়া আর কার ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা বের করার জন্য সে ফরেন্সিক ভ্যাকুয়াম ক্যাপ ব্যবহার করে। আর দ্বিতীয় ব্যক্তির সম্পর্কে জানা যায়। 2 ডিএনএর সাথে রুবেনের কাপড় থেকে প্রাপ্ত ডিএনএর সাথে মিলিয়ে দেখা যায় যে এটা ম্যাচ করছে না। অর্থাৎ ডক্টর, নার্স বা পুলিশের মধ্যে সেখানে কেউ একজন ছিল যে রুবিনকে সাহায্য করেছে। তাদেরকে তা খুঁজে বের করতে হবে। পরের সিনে দেখা যায় রুবিন মালবিকাকে কাঁধে নিয়ে জঙ্গলের মধ্যে একটি ভাঙা গাড়ির মধ্যে নিয়ে যায় আর পর মুহূর্তেই সবকিছু কেমন স্তব্ধ হয়ে যায়। মনে হচ্ছে কিছু একটা হবে। একটু পরে দেখা যায় ঋতিকার মেয়ে নেন্সি মালবিকাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। মানে নেন্সি হয়তো মালবিকাকে হত্যা করেছে। এদিকে দেখা যায় রিটায়ার্ড অফিসার আব্দুল ওহাবের কাছে থাকা সেই সিরিয়াল কিলারের ডিএনএর সাথে চকলেট থেকে প্রাপ্ত ডিএনএ ম্যাচ হয়ে যায়। অর্থাৎ 10 বছর আগে হওয়া বার্মা কলোনিতে সিরিয়াল কিলিং এর সাথে
মালবিকার হত্যাকারী একই ব্যক্তি। পরে স্যাম বার্মা কলোনির সেই 10 বছর আগের ফাইলটি খুঁজে দেখে আর সেটা ইনভেস্টিগেশন করার জন্য সে কারাকলম যায়। 10 বছর আগে সেখানে 3-4টি বডি পাওয়া গিয়েছিল যেগুলো মাটির নিচে পোতা ছিল। স্যাম মাটিটি আবারও পরীক্ষা করতে বলে। পরে দেখা যায় এখানে 5 জনের কঙ্কাল রয়েছে। এদিকে রবিনকে দেখা যায় চার্চের পাশে বসে আছে সে। গাড়িতে ন্যান্সির সাথে আরো কেউ একজন বসে আছে যে রবিনকে হিয়ারিং এডের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে। আর স্যাম এদিকে ওই দিন হসপিটালে থাকা সবার ডিএনএর সাথে ক্রস চেক করে, কিন্তু কারো ডিএনএ ম্যাচ করে না। অন্যদিকে ঋতিকা সেই চার্চ থেকে রবিনকে ধরে ফেলে। রবিনকে সকল মেয়ের ছবি দেখানো হয়। সে বলে, আমি ওদেরকে শয়তানের কাছে পাঠিয়ে দিয়েছি। এমনও হতে পারে রুবিনকে কেউ নিয়ন্ত্রণ করছে। রুবিন কানে কম শোনে, সেজন্য হিয়ারিং এইড ব্যবহার করে কেউ রুবিনের সাথে কথা বলছে আর সেই তাকে সবকিছু করতে বলছে। পরে দেখা যায় স্যামের ধারণাই ঠিক। হিয়ারিং এইডের মাধ্যমে যে তার সাথে কথা বলছে সে রুবিনকে তার হাত কেটে ফেলতে বলে। রুবিন সাথে সাথে সেটা করে আর মারা যায়। আর রুবিন এই লকআপে হত্যা হওয়ার কারণে তার সিনিয়র অফিসার তাকে অনেক কথা শোনায়। স্যাম বলে, আমার মনে হয় যেহেতু কিলার ব্লুটুথের মাধ্যমে রুবিনের সাথে কানেক্ট থাকতো, তার মানে রুবিনের মৃত্যুর সময়ও সে আশেপাশে ছিল। সেখানে আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করে সন্দেহজনক কাউকে দেখলে তাকে জানাতে বলেছে। স্যাম ন্যান্সিকে তাদের বাড়িতে নেওয়ার জন্য অনুমতি চায়। ঋতিকা প্রথমে রাজি না হলেও পরে স্যামের জোরাজুরিতে ঋতিকা রাজি হয়। ন্যান্সি বাড়িতে আসাতে তার বাবা তাকে দেখে অনেক খুশি হয় এবং নিজে রান্না করে সে তাকে খাওয়ায়। এদিকে শিখা স্যামকে ফোন করে আর বলে থানার পাশে সেদিন একটি গাড়ি দাঁড়ানো ছিল। সেই কথা বলতে বলতে যখন স্যাম বাইরে বেরিয়ে আসে তখন দেখে তার বাড়ির সামনেও ঠিক এমনই একটা গাড়ি পার্কিং করা আছে। গাড়ির কাছে যেতেই পিছন থেকে কেউ একজন তার মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। আর সেই ব্যক্তিটি হচ্ছে কিলার সন্দেহে গ্রেফতার করা সেই উমেদ। পরের দিন থানার এক অফিসারের মেয়েকে কিডন্যাপ করা হয়। অফিসারটি বলে গেম খেলার জন্য তার কাছে লুকিয়ে রাখা একটি ফোন ছিল। পুলিশ ওই ফোনের জিপিএস ট্র্যাক করার ট্রাই করতে থাকে। এদিকে স্যামকে ওই ভাঙা গাড়ির ভিতরে হাত পা বেঁধে রাখা হয়। সে তাকে ওই ভিডিওটি দেখায় যেখানে ন্যান্সি মালবিকার বডিটি বাইরে নিয়ে আসছে। তখন সে বলে, এটা ন্যান্সি না, এটা ন্যান্সির বোন নাবিয়া। 10 বছর আগে সে হারিয়ে গিয়েছিল আর এখন সে সিরিয়াল কিলার। ঋতিকা তাকে বিনা অপরাধে গ্রেফতার করেছিল। সেটার বদলা নিতেই ঋতিকার মেয়ের সাথে সে এসব করেছে। উমেদ সেখানে স্যামকে মেরে ফেলতে চেয়েছিল আর দুজনের মাঝে ফাইটিং চলতে থাকে। হঠাৎ কেউ একজন এসে উমিদকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। তখন ফোনটি পকেটে নিয়ে স্যামও গাড়ির পিছনে দৌড়াতে থাকে। সামনে একটি গাড়ি পেয়ে সে ওই গাড়িটা নিয়ে তাকে ধাওয়া করতে থাকে, কিন্তু হঠাৎ করে এক সময় পুলিশের একটি গাড়ি তার সামনে এসে যায় আর পুলিশ কিডন্যাপ হওয়া মেয়েটিকে গাড়ি থেকে খুঁজে পায়। আর তারপর পুলিশ যখন তাকে গ্রেফতার করতে যাচ্ছে তখন সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। নাবিয়াকে কেউ একজন এসে খাবার দিয়ে যায়। অন্ধকার কুঠুরিতে তাকে বদলি করে রাখা হয়েছে। এদিকে এক গোপন জায়গায় জেভিয়ার স্যামের সাথে দেখা করতে এসেছে। এতদিন পুলিশের ভয়ে সে লুকিয়েছিল। পরের দিন দেখা যায় আব্দুল ওহাবের বাড়িতে ঋতিকা আসে। সে স্যামকে দেখে গ্রেফতার করতে চাইলে স্যাম তাকে নাবিয়ার ওই ভিডিওটি দেখায়। স্যাম ওহাবের ফোন থেকে নাবিয়ার লোকেশনটি পায় আর পরে দেখা যায় স্যাম ডক্টর আলফেন্সোর সাথে দেখা করতে যায়। আর অন্যদিকে ঋতিকা আর জেভিয়ার যায় নাবিয়াকে খুঁজতে। স্যাম ডক্টর আলফেন্সোর সাথে কথা বলছে। স্যাম ডক্টর আলফেন্সোকে কারিকুলাম থেকে প্রাপ্ত ওই 5 ডেড বডির কথা বলে। পরে মুভির শুরুতে দেখানো সেই বাচ্চার কথা বলা হয় এবং বলে সেই বাচ্চাই হচ্ছে এখনকার সিরিয়াল কিলার। আমরা দেখতে পাই আলফেন্সোই হচ্ছে আসল সিরিয়াল কিলার যে নাভিয়াকে কিডন্যাপ করেছে। তখন ডক্টর আলফেন্সোর কাহিনী দেখানো হয়। তার ছেলে ছোট থাকা অবস্থায় তার স্ত্রী মারা যায়। সে তার স্ত্রীকে অনেক ভালোবাসতো আর ওই জন্যই সে কিলিং বন্ধ করে দিয়েছিল। স্ত্রী মারা যাওয়ার পর সে তার ছেলে নবীনকে নিয়ে বেশ ভালোই ছিল। হঠাৎ একদিন দেখে তার নাক থেকে রক্ত ঝরছে। টেস্ট করে জানতে পারে সে ক্যান্সারে আক্রান্ত। তখন তারা বার্মা কলোনিতে থাকতো আর অন্য পরিবারের বাচ্চাদের খুশি দেখলে তার উপর হওয়া অত্যাচারের কথা তার মনে পড়ে যেত। সে কোনো বাচ্চার হাসি সহ্য করতে পারত না। সে বাচ্চাটাকে ধরে এনে মেরে ফেলতো। একদিন যখন একটি বাচ্চাকে সে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, রাস্তায় সে দেখতে পায় পুলিশের চেকপোস্ট রয়েছে। তাই সে গাড়িটি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে আসে আর বাচ্চাকে ডিক্কি থেকে তুলে একটি স্কুল বাসে রেখে দেয়। এটা তার ছেলে গাড়িতে বসে দেখে ফেলে। নবীন টিভিতে দেখে পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করেছে। অন্যদিকে আলফেন্সোর ডক্টর জানায় তার বোন মেরো ট্রান্সফার করা হলে সে আগের মতো ঠিক হয়ে যাবে। খুশি হয়ে এটা তার ছেলেকে সে জানায়, কিন্তু ততক্ষণে তার ছেলে নবীন তার সিক্রেট রুমের তালা ভেঙে সেখানে প্রবেশ করে। সেখানে সে চারদিকের অবস্থা দেখে নবীন অনেক ভয় পেয়ে যায়। দৌড়ে এসে বাইরে এসে দেখে তার বাবা সেখানে দাঁড়িয়ে আছে আর সে ভয়ে পিছনের দিকে যেতে থাকে। একটি মদের বোতলের সাথে সে স্লিপ খেয়ে নবীন তখন সোজা নিচে পড়ে যায় আর সাথে সাথেই সে মারা যায়। আলফেন্সো এই সব কিছুর জন্য ঋতিকাকে দায়ী মনে করতে থাকে। তারপর সে অন্য সব লাশের সাথে নবীনকেও মাটিতে পুঁতে ফেলে। ঋতিকাকে শাস্তি দেওয়ার জন্য সে নবিয়াকে কিডন্যাপ করেছিল। এরপর থেকে এত বছর ধরে সে তাকে এখানে আটকে রেখেছে।
আর পরে রুবিনকে দেখার পর তার মাথায় সিরিয়াল কিলিং এর প্ল্যানটা আসে। সে ওমাদকেও তার প্ল্যানে যুক্ত করে আর তাদের দুজনের সাহায্য নিয়ে এই সব কিছু করেছে। অন্যদিকে ঋতিকা খুঁজতে খুঁজতে অবশেষে নাবিয়ার সন্ধান পেয়ে যায়। ওরা নিচে গিয়ে তাদের নিচের পরিচয় দেয় এবং এত বছর পরে মেয়ের সন্ধান পেয়ে দুজনে কান্নায় ভেঙে পড়ে। এখানে জানা যায় ডিএনএ টেস্টে কেন আলফেন্সো ধরা পড়ে না। বোন মেরু ট্রান্সপ্লান্টের ফলে ডোনারের ডিএনএ আলফেন্সোর দেহে চলে আসে, ফলে তার দেহে দুই ধরনের ডিএনএ এক্সিস্ট করে, কিন্তু চুল ও নখে আগের ডিএনএই থাকে। হসপিটালে সবার যখন ডিএনএ চেক করা হয় তখন আলফেন্সো তাদেরকে নতুন ডিএনএ দিয়েছিল, সেজন্য কিলারের সাথে তাদের ম্যাচ করেনি। পরে যখন তারা পুরনো ডিএনএ এর সাথে ম্যাচ করে তখন কিলারের ডিএনএ সাথে পারফেক্টলি ম্যাচ করে, আর এখান থেকেই তারা সিরিয়াল কিলার হিসেবে আলফেন্সোকে শনাক্ত করে। এই সব কিছু জানার পর আলফেন্সো স্যামকে মেরে ফেলার চেষ্টা করে আর ধাক্কাধাক্কির এক পর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর আলফেন্সো গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে যায় আর সাথে সাথে মারা যায়। এদিকে দেখা যায় জেভিয়ার তার রান্নার চ্যানেলে 2 মেয়েকে ইনক্লুড করে নেয় আর তার পরিবার আবার আগের মতন হয়ে যায়। আর এদিকে ঋতিকা নতুন একটি কেস ফাইল পায়। ঋতিকা ফরেন্সিক থেকে শিখা আর স্যামকে ইনক্লুড করে নেয়। আর এক পুলিশ অফিসার স্যামকে বলে, ডক্টর আলফেন্সো মারা গেল আর তোমার কিছুই হলো না, ব্যাপারটা অদ্ভুত। স্যাম বলে তার সিট বেল্ট বাঁধা ছিল কিন্তু ওনার খোলা ছিল, তাই ছিটকে পড়ে সে মারা গিয়েছে, শুধু এতটুকুই। আর পরে আমরা দেখতে পাই আসলে মূল বিষয়টা হলো স্যামই তার সিট বেল্ট খুলে দিয়েছিল, যার ফলে সে ছিটকে পড়ে মারা গিয়েছিল। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি জানাতে ভুলবেন না কমেন্টে। আর এমন কিছু এক্সাইটিং মুভির এক্সপ্লেনেশন জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।